শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি মূল বই EFT ইংলিশ ফর টুডে এই বইয়ের একটি টপিকস ইউনিট 29 নিয়ে আলোচনা করব। আমাদের আসলে বার্ষিক পরীক্ষাটা সেকেন্ড টিউটোরিয়াল এবং বার্ষিক দুটো মিলে কিন্তু সিলেবাসটা, সুতরাং সেকেন্ড টিউটোরিয়াল হয়নি ঠিকই, কিন্তু এটা কিন্তু বার্ষিকের সাথে ইনক্লুডেড। সুতরাং আমরা পিছনে যে ক্লাসগুলো করেছি সেগুলো সবই বার্ষিক পরীক্ষার অন্তর্ভুক্ত। আজকের এই বিষয়টিও আমাদের সেকেন্ড টিউটোরিয়ালের শেষের দিকে, তবে অ্যানুয়ালের ভিতরে অন্তর্ভুক্ত আছে। ইউনিট 29 একটি কবিতা, অ্যানিমেলসের উপর একটি কবিতা। আমরা কবিতাটা আজকে জানব। তোমাদের এখন কি করতে হবে? হাতে বই নিতে হবে, কারণ কবিতাটা আমি সরাসরি বোর্ডে লিখিনি। তোমরা কি করবে? 58 পৃষ্ঠা বের করো, ওপেন অ্যাট পেজ 58। আশা করি তোমরা হাতে বই নিয়ে ফেলেছো। এখন আমরা কবিতা প্লাস আমরা একটু ছবিটা বোঝার চেষ্টা করব। তোমাদের হাতে বই নিতে হবে। তোমরা এখানে ছবিতে দেখতে পাও, আমরা কিন্তু কবিতার নামকরণ আগে লিখে ফেলেছি, দ্য ক্যাঙ্গারুস পকেট, এই শিরোনামে আমাদের কবিতাটি। তার আগে আমরা একটু ছবিটা বোঝার চেষ্টা করি, ছবিতে কি কি আছে। প্রথম ছবিতে দেখা যায় একটি ক্যাঙ্গারু, মা ক্যাঙ্গারু, তার পকেট আছে একটা, অর্থাৎ বাচ্চা রাখা। প্রত্যেকেই বাচ্চা পালনে একটা শুধু থাকতে হয়, ওদেরও ওইভাবে আছে। ছবিটা আমরা দেখি কীভাবে বাচ্চাটা তার পকেটে আছে, ফলেতে আছে, এটি আমরা পকেট বুঝেছি। দ্বিতীয় ছবিটা একটা শিশু, সে দোলনায় শুয়ে আছে। শিশুটা আসলে এই কবিতারই কবি। এই কবিতাটা যিনি লিখেছেন তিনি শৈশব অবস্থায় এভাবে ছিলেন, আমরা কবি হিসাবে তাকে দেখব। এবং তৃতীয় ছবিতে ওই শিশুটি একটু বড় হয়ে মায়ের সাথে চিড়িয়াখানায় ভ্রমণে আছে, অর্থাৎ কবি। ওই শিশুটি এখন কবি, সে চিড়িয়াখানায় আছে এবং হি ইজ উইথ হিজ মাদার, মা সহ সে একটা চিড়িয়াখানা ভ্রমণ করতেছে। সেখানেও সেই ক্যাঙ্গারুর ছবি দেখা যায়। আমরা ছবিটা বুঝে নিলাম কবিতার বিষয়বস্তুটা কীভাবে হবে। তো আমরা সরাসরি কবিতাটা একটু পড়ি। তোমরা ইতিমধ্যে বই হাতে নিয়েছো। কবিতার ভাষা কী, এর অর্থটা কী, তারপর আমরা প্রশ্নের সম্মুখীন হব। তো প্রথমে দেখো, কবি বলছে, কবিতা তো কবিরই লেখে, তাই না? যে বলছে টুডে আই অ্যাম মানে দ্য পোয়েট ইজ। কবি হিসেবে তুমি ওই ছেলেটাকে, ওটা ছেলে, এখন সে কবি হয়ে গেছে, বড় হয়ে গেছে, ওইভাবে তোমরা চিনতে পারবা। টুডে আই অ্যাম ভিজিটিং দ্য জু, আই এম লুকিং অ্যাট এ ক্যাঙ্গারু, শি হ্যাজ এ পকেট অ্যান্ড আই ক্যান সি আ বেবি ক্যাঙ্গারু, ইটস লুকিং অ্যাট মি, I look at the pocket and the baby's head. I remember when I was small in my bed. Then my mother says, hello, it is time for us to go. আমরা কবিতাটা আবার শুনি উইথ বেঙ্গলি মিনিং। টুডে আই অ্যাম ভিজিটিং দ্য জু, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ওই যে আমাদের তোমাদের টেন্স শিখিয়েছি, সাবজেক্টের পরে নিজের বসে, ভার বসে দায় নিজের হয়, সর্বত্র আমরা খেয়াল করব। টেন্স দিয়েই তো বাক্যগুলো হয়। আর টেন্সের ধরতে পারলে আমরা অনুবাদটা করতে পারবো। টেন্স আমাদের কী সহায়তা করে? বঙ্গ অনুবাদ করতে সহায়তা করে। তুমি টেন্স জানো, তো অনুবাদ করে উল্টো করবে, তাতে টেন্স জানা হলো না। যদি বলো আই গো টু স্কুল, আমি স্কুলে যাব, আমি স্কুলে গিয়েছিলাম, তা তো হলো না টেন্স জানা। টেন্স যে জানে সে সুন্দর অর্থ বলতে পারে, এই জন্যই আমাদের টেন্স জানতে হবে। না জানলে সব অর্থ ভুল হবে। সুতরাং আমাদের টেন্স শিখতেই হবে। টুডে আই অ্যাম ভিজিটিং দ্য জু, আজকে আমি চিড়িয়াখানা পরিদর্শন করছি বা ভ্রমণ করছি। আই এম লুকিং অ্যাট এ ক্যাঙ্গারু, এবং আমি একটি ক্যাঙ্গারুর দিকে তাকিয়ে আছি। তোমরা ছবিতে দেখতে পাও ক্যাঙ্গারু। শি হ্যাজ আ পকেট, আই ক্যান সি, আমি দেখতে পাচ্ছি তার একটি পকেট আছে। পকেট বলতে আমাদের যে ছেলেদের যে পকেট এইরকম না, আসলে একটা থলে, ওখানে কিছু রাখা যায়, তাই না? কী রাখা যায়? ক্যাঙ্গারুর পকেটে কী রাখা যায়? ক্যাঙ্গারুর বাচ্চা ওখানে থাকে।
এরা প্রকৃতিভাবেই ওভাবে সৃষ্টি হয়েছে, তাছাড়া সে কীভাবে ব্যবহার করবে? আমরা তো বাচ্চাদের কোলে নিই, তার তো কোল নেওয়ার সিস্টেম নেই, তাকে ওভাবেই প্রকৃতির বিধান এবং প্রয়োজন ছিল। বেবি ক্যাঙ্গারু ইটস লুকিং অ্যাট মি। কবি বলতেছে একটি শিশু ক্যাঙ্গারু এবং সে আমার দিকে তাকিয়ে আছে। কবি যখন বাল্যকালে মায়ের সাথে চিড়িয়াখানায় গিয়েছিল তখন ক্যাঙ্গারুর দিকে তাকালে সে দেখতে পেল সেও তার দিকে তাকিয়ে আছে। ইটস লুকিং অ্যাট মি, ইটস মানে ওই শিশুটি, অর্থাৎ ক্যাঙ্গারু ছোটো বাচ্চাটি, বেবি ক্যাঙ্গারু, সে আমার দিকে তাকিয়ে আছে। আই লুক অ্যাট দ্য পকেট, আমি ওই পকেটের দিকে তাকিয়ে রইলাম, তাকিয়ে থাকি বা তাকাই, অ্যান্ড দ্য বেবিস হেড, এবং শিশুটি অর্থাৎ ক্যাঙ্গারুর যে শিশুটি এর মাথার দিকে আমি তাকাই, অর্থাৎ মাথাটি দেখা যায়, বাকিটা আটকানো। আই রিমেম্বার, তখন আমার মনে পড়ে, আমি স্মরণ করি, when I was small in my bed, যখন আমার শৈশব ছিল, ছোটোবেলা, আমি যখন ছোটো ছিলাম আমি বিছানায় কীভাবে ছিলাম। ছবিতে দেখো কবি নিজেই একটা বেডে শুয়ে আছে, বাল্যকালে হাতে চলতে পারে না, সে থাকে এখানে, ক্যাঙ্গারু থেকে পকেটে, বাল্যকালটা এভাবেই কাটে। এক সময় হয়তো সে পকেটে থাকবে না, বড় হলে তুমিও এই বেডে এইভাবে শুয়ে থাকবে না, বাল্যকালে ছিল। তো কবি বলতেছে আই রিমেম্বার, আমার স্মরণ হয়, আমার মনে পড়ে, when I was small, আমি যখন ছোট ছিলাম, ইন মাই বেড, এই বিছানায় এভাবেই শুয়েছিলাম। পরের যে দুটো বাক্য, এটা আমাদের লেসন 3-তে পড়বে, লেসন 1, 2, 3। এটা হচ্ছে কবি যখন তার মায়ের সাথে ভ্রমণে ছিল, চিড়িয়াখানা ভ্রমণে, তখন দেখা শেষ, তখন তার মা তাকে কী বলছিল। দেন মাই মাদার সেজ, তারপরে আমার মা বলে, হ্যালো, ছেলেকে সম্বোধন করে বলে, হ্যালো হে, ইট ইজ টাইম ফর আস টু গো। আমরা তো অনেক ভ্রমণ করলাম, এখন আমাদের যাওয়ার সময় এসেছে, আমরা এখন চলে যাই, লেটস গো হোম, আমাদের ভিজিট শেষ। আমরা কবিতাটা শুনলাম, কবিতার বিষয়বস্তু, কবিতার ছবি সব কিছুই বুঝতে পেরেছি। আগেই বলছি, এই কবিতাটা যিনি লিখেছেন তিনি কিন্তু এটা বলেছেন, টুডে আই অ্যাম ভিজিটিং দ্য জু। কবি ছোট্টবেলার ছবিটি তুমি দেখতে পাচ্ছ। তো শিক্ষার্থীরা, আমরা এখন একটু বোর্ডে যাই, দেখে আমরা বোর্ডে কী লিখেছি আর তোমাদের কী পরীক্ষায় আসে। বিষয়জ্ঞান তো আমাদের থাকতেই হবে, কিন্তু আমাদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হবে। বিষয়জ্ঞান হইলে সমস্ত প্রশ্নের সম্মুখীন হওয়া যায় এবং উত্তর দেওয়া সম্ভব। আমরা জানি একটি মূল বইয়ের একটা টপিকস, যেটাকে আমরা সেম কম্বিনেশন বলি, সেটা কবিতা হতে পারে, একটা গদ্য আকার হতে পারে। এতে কোশ্চেন নাম্বার 1, 2, 3, 4 4টি প্রশ্নের মুখোমুখি হতে হয়। নাম্বার 33, 33 নাম্বার থাকে এখানে, এবং 33-এ পাওয়া যায়, তাই না? আমরা তো 1 নম্বরও কাটি না, এখানেই পাস করা যায়। তো কোশ্চেন নাম্বার 1, ওয়ার্ড মিনিং। আজকে আমরা সরাসরি ওয়ার্ড মিনিংয়ে যাইনি, ওয়ার্ডগুলো সব বলে দিয়েছি। আজকে আমরা কোশ্চেন নাম্বার 2, ট্রু ফলস নিয়ে একটু আলোচনা করবো। বাক্যগুলো আমি তোমাদের শোনাবো, শুনলেই তোমরা সত্য মিথ্যা বলতে পারো। বাক্যগুলো শুনতে হবে, শোনাটাই হচ্ছে তোমাদের একটা লিসনিং পাওয়ার। তুমি শুনতে পাও কিনা, শুনতে পেলে তুমি ট্রু ফলস। তুমি যখন প্রশ্নে পড়বে বাক্যগুলো, তখনও তোমার শুনতে হবে, না শুনতে কিন্তু ট্রু ফলস বলা যায় না, বুঝতে হবে। তো আমি তোমাদের শোনাই, তোমরা ট্রু ফলসটা বুঝতে পারলেই হলো। কিন্তু আমাদের মূল বিষয় আজকে আলোচনা করবো প্রশ্ন নিয়ে, এবং কোশ্চেন নাম্বার 4 আমরা যাবৎ কোশ্চেন নাম্বার 4 আলোচনা করিনি। এখন যেহেতু 100 নম্বর পরীক্ষা হবে, 4টি প্রশ্ন সিন থেকে আসবে, যার জন্য 4 আমরা কীরকম হয় একটু আলোচনা করব। ট্রু ফলস। দ্য পোয়েট ইজ ভিজিটিং দ্য জু। ইউ হ্যাভ টু সে ট্রু অর ফলস। শুধু ট্রু ফলস বললেই চলবে, কারেক্ট অ্যান্সার কোনো প্রয়োজন নেই। আমরা 3 থেকে 5 পর্যন্ত সত্য মিথ্যা এটুকুই জানবো। বাক্যটা উঠালে ভালো, না উঠালেও সমস্যা নেই, উঠাইলে ভালো, না উঠাইলেও সমস্যা নেই। তবে ABCD নাম্বারটা তুমি ঠিক মতন দিবে এবং ট্রু ফলস লিখে যাবে। তুমি যদি ফলস লিখতে পারো, তাকে তোমার এই বুদ্ধিমত্তা প্রমাণ হয়ে গেল। কারেক্ট অ্যান্সার আমাদের হাই প্রাইমারিতে নেই, হাই স্কুলে আছে। দ্য পোয়েট ইজ ভিজিটিং দ্য জু। কবি
চিড়িয়াখানা ভ্রমণ করছে। ঠিক চিড়িয়াখানা না, নাকি গুলিস্তান ছিল চিড়িয়াখানা? তার বাক্যটা কী হবে? সত্য, আমরা ট্রু বলব। দ্য ফাদার টেলস দ্য রাইটার টু গো। বাবা লেখককে বলে বা কবিকে বলে যেতে, যে ভ্রমণ করা হয়ে গেছে, এখন চলো বাড়ি যাই। দ্য ফাদার টেলস, আমরা কী বলছিলাম কবিতায়? বাবা ছিল সাথে না মা ছিল? মা ছিল নিশ্চয়ই, তাহলে কী হবে? ফলস। বাবা ছিল না, মা ছিল সাথে। দ্য পোয়েট ইজ ভিজিটিং দ্য জু অ্যালন। কবি একাকী এই চিড়িয়াখানা ভ্রমণ করছেন। একাকী? নো, হি ইজ অ্যাকম্পানিড বাই হিজ মাদার। তাহলে এটা ফলস হবে। তার সাথে তার কে ছিল? মা ছিল। তাহলে এটা ফলস হবে, একাকী যায়নি। তখন কিন্তু লেখক ছোট, যখন কবিতাটা লিখেছে তখন লেখক বড় হয়ে গেছে। আমরা ছবিটি কিন্তু সেই বাল্যাবস্থা ছোটকালটাই দেখতে পাচ্ছি। দ্য ক্যাঙ্গারু হ্যাজ নো পকেট। ক্যাঙ্গারুর কোনো পকেট নেই, এটা সবাই পারবে। হ্যাঁ, আমরা পকেট নিয়ে আলোচনা করেছি, তাহলে তোমরা উত্তরে সবাই দিতে পারবে। কী হবে? ফলস। ফলস হবে। দ্য পোয়েট ওয়াজ ইন হিজ বেড হোয়েন হি ওয়াজ স্মল। কবি যখন ছোট ছিল তখন সে তার সেই বিছানায়, ছোট বিছানায়, যে বিছানায় বেড়ে থাকে, একটু দোলনা জাতীয়, ওই বিছানায় ছিলেন। আমার মনে হয় আমরা এইরকমই একটা কথা পড়েছি। তাহলে বাক্যটা কী হবে? ট্রু। কী হবে? ট্রু। তোমরা কথাগুলো বুঝতে পেরেছো। তুমি যদি একবার পড়ো, তুমি ট্রু ফলস এখনই বলতে পারো। বিষয়বস্তুটা আমার জানা হয়ে গেলে প্রশ্ন যতভাবে আসুক না কেন আমরা সত্য মিথ্যা বলতে পারবো। যেহেতু আমাদের কারেক্ট অ্যান্সার লিখতে হয় না, তাহলে ইজিলি আমরা এই নাম্বারগুলো পেয়ে যাই। এবার আসি আমরা সরাসরি 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আজকে আমরা 3 নম্বর প্রশ্নের উত্তরগুলো এখানে মুখে মুখে বলবো। এটি তোমাদের বাড়ি কাজ দেবো না, বাড়ি কাছে দেবো আজকে। এটা আমরা এখনই পারবো, অনেকেই পারবো। দেখি আমরা উত্তরগুলো কেমন দিতে পারি। আমাদের তো ইতিমধ্যেই ডাব্লিউএস কোশ্চেন সম্পর্কে অনেক আইডিয়া হয়ে গেছে, এবং এখানেই সব ডাব্লিউএস কোশ্চেন দেখা যায়, তাই না? আমরা প্রশ্ন থেকে উত্তর থেকে প্রশ্ন তৈরি করি, এখন প্রশ্ন থেকে উত্তর তৈরি করবো, ভাইস ভার্সা। আমরা এটা অভ্যাস হয়ে গেছে, যেহেতু আমরা পারবো, এই প্রশ্নগুলো উত্তর দিতে পারবো। এবং এখন আমরা খেয়ালও করি যে কীভাবে প্রশ্ন করা হয়েছে, কোন টেন্সে প্রশ্ন করা হয়েছে, আমরা যেন সেই টেন্সে উত্তরটা দিই। তারপর আমরা বারবার বলি তোমাদের কোথায় ভুল হয়। যেমন এই প্রশ্নটা, হোয়াট ইজ দ্য পোয়েট ডুইং নাও? এখানে কিন্তু একটা ডুইং আছে, তাই না? তোমরা উত্তর দেওয়ার সময় বলো কি, দ্য পোয়েট ডুইং, এটা লেখো। কবি করিতেছে, আসলে কবি কি করিতেছে সেটা জানতে হবে। তাই তুমি ডুইং উঠাবা না, তুমি আসলে কবি যে ভ্রমণ করতেছে সেটা লেখো। তাই বলে দ্য পোয়েট ভিজিটিং তাও দেওয়া যাবে না। তোমাকে দেখতে হবে এখানে একটা প্রশ্ন করছে আমরা, ইজ দ্য, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এই দুটো ওয়ার্ড থাকতে হবে উত্তরে, তাহলে তোমার সঠিক হতে হবে। তাহলে আমরা তো জানি কবি কি করতেছে, চিড়িয়াখানা ভ্রমণ করতেছে। চিড়িয়াখানা ভ্রমণ করতেছে, অবশ্য সাথে মা আছে। তো উত্তরটা কি হবে? দ্য পোয়েট ইজ ভিজিটিং দ্য জু টুডে। নাও আছে, নাও নট আমরা টু দিয়ে করি অ্যাকর্ডিং টু দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য, মানে কী বলে, পোয়েম, কবিতার ভাষা অনুযায়ী। কবিতার ভাষা অনুযায়ী আমরা টুডেও বলতে পারি, টুডে দ্য পোয়েট ইজ ভিজিটিং দ্য জু। টুডে দ্য পোয়েট ইজ ভিজিটিং দ্য জু। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা উত্তরটা দিলাম। টেন্স সঠিক হইতে হবে। তুমি যদি বলো স্যার আমি তো পড়ে পড়ি, আমার টেন্স সঠিক না হলে নাম্বার দেবেন না, আমরা দেবো না। সঠিক হইতে হবে সবাই, 10 থেকে 2 থেকে সবাই সঠিক হইতে হবে, তাই না? আই এম এ স্টুডেন্ট, আমি যদি বলো আই ইজ এ স্টুডেন্ট, তাহলে আমরা কি উত্তর দেবো, সঠিক নাম্বার দেবো? দেব না, আই এম এ বলবো। দ্বিতীয় উত্তরটা দেখো, প্রশ্নটা কি, হু ইজ উইথ হিম? কে তার সাথে? কবির সাথে কে? কে তার সাথে? তার মা। তাহলে হিজ মাদার ইজ উইথ হিম, হিজ মাদার ইজ উইথ হিম। তাহলে আমরা হু এর মধ্যে দিয়ে দেবো হিজ মাদার, হু এর মধ্যে দিয়ে দেবো হিজ মাদার, আর ইজ উইথ হিম আমরা দিয়ে দেবো। কত সহজ উত্তর, হিজ মাদার ইজ উইথ হিম। তাই তোমরা এই উত্তরটাও লিখতে পারবে সহজেই। হোয়াট ইজ হি লুকিং অ্যাট দেয়ার? সেখানে সে, দেয়ার এখানে একটা ঘর, সেখানে মানে চিড়িয়াখানায়।
আর এটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা প্রশ্ন করেছি, ইজ আছে, লুকিং আছে। সে কিসের দিকে তাকিয়ে আছে, সেখানে সে কিসের দিকে তাকিয়ে আছে, ওই যে ক্যাঙ্গারুর দিকে তাকিয়ে আছে। তাহলে আমরা কি বলবো? হি ইজ মানে ওকে পট করতে পারলাম। হি ইজ লুকিং অ্যাট দ্য ক্যাঙ্গারু দেয়ার। হি ইজ লুকিং অ্যাট দ্য ক্যাঙ্গারু দেয়ার। দেয়ারটা শেষে দিয়ে দিই, সেখানে। দেয়ারটাকে কি বলি আমরা? অ্যাডভার্ব অফ প্লেস। হি ইজ লুকিং অ্যাট দ্য ক্যাঙ্গারু দেয়ার। 4 নম্বর প্রশ্ন, হোয়াট ডাজ হি রিমেম্বার? সে কি স্মরণ করে? তার বাল্য অবস্থার কথা, সে যখন ছোট ছিল সেটা সে মনে করে। ওই শিশুর মতো আমিও তো ছিলাম, এখন তো বড় বেশি। তাহলে হি রিমেম্বার্স, দেখো এখানে ডাজ আছে, কিন্তু আমরা কিন্তু ডাজ ধরবো না। ডাজ থাকলে আমরা এখানে রিমেম্বারের সাথে কি দেবো? এস যোগ করবো, তাই না? এটা আমরা শিখছি, ডু বা ডাজ। ডাজ থাকলে আমরা এসটা যোগ করি, ডু থাকলে করি। তাহলে হি রিমেম্বার্স, হি আমরা ক্যাপিটাল লেটার দেবো। হি রিমেম্বার্স when he was small, অথবা হি রিমেম্বার্স হিজ চাইল্ডহুড। হি রিমেম্বার্স হিজ চাইল্ডহুড। এভাবে আমরা একটু বদলাই উত্তরটা দিতে পারি। তার বাল্য অবস্থাকে সে স্মরণ করবে, অথবা যখন সে ছোট ছিল। বই অনুযায়ী আমরা বলতে পারি হি রিমেম্বার্স when he was small, সে যখন ছোট ছিল ওই সময়টা, ওই ব্যাপারটা সে স্মরণ করে। ডাজের কারণে আমরা রিমেম্বার্স এস দেব। এই এসটা যে দিবে না তাকে আমরা নাম্বার কমাই দেবো, অর্ধেকের কম দেবো, আর যে এস দিবে তাকে ফুল নাম্বার দিয়ে দেবো। হোয়ার ডিড দ্য পোয়েট মেক এ ভিজিট? মেক এ ভিজিট, কবি কোথায় ভ্রমণ করেছিল? কোথায় ভ্রমণ করেছিল আমরা তো জানি, চিড়িয়াখানা, তাই না? তো উত্তরে কীভাবে দেবো? দেখো তো এখানে ডিড আছে না? ডিড থাকলে আমরা কি মনে করি? পাস্ট টেন্স। তখন উত্তর দেওয়ার সময় আমরা এই ভাগটা আবার পাস্ট টেন্স দিই। এগুলো খেয়াল রাখতে হবে। এখানে ডিড থাকলে, এখানে মেক থাকলে, তুমি যখন উত্তর দেবে তখন আর মেক দেবে না, এটা আবার পাস্ট টেন্স উত্তর দেবে মেড। কি দেবা? মেড। তাহলে আমরা উত্তরটা দিই, দ্য পোয়েট মেড এ ভিজিট টু দ্য জু। দ্য পোয়েট মেড এ ভিজিট টু দ্য জু, চিড়িয়াখানা ভ্রমণ করেছিল। মেড আ ভিজিট, মেক দেবো না। আবার MEKED, তার মেকেট এটাও দিও না, মেড। মেকের পাস্ট টেন্স কি? মেড। দ্য পোয়েট মেড এ ভিজিট টু দ্য জু। আমরা এই কাজটি তোমরা খাতায় আজকে করবে, কিন্তু এটা বাড়ির কাছে আগে দিলাম না, আজকে বাড়ির কাছে দেবো এখানে। এটি তোমরা হাতে করবে এবং নিশ্চয়ই আমার কথা শুনে তুমি লিখতে পারবে সঠিকভাবে, কোনো ভুল পাবে না। এবং আমরা এই প্রশ্নের সম্মুখীন হলে উত্তর দিতে পারবো। এবার আসলে কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 কী থাকে? সাধারণত কী থাকে? এই কবিতার ভাষা অনুযায়ী আমাদের কবিতায় ছিল চিড়িয়াখানা ভ্রমণ। তুমিও মনে করো ভিজিট করেছো। সাপোজ ইউ ভিজিটেড আওয়ার ন্যাশনাল জু উইথ ইউর মাদার and you saw there different kinds of animals and you have enjoyed the visit and you have experienced a lot after visiting the zoo. Now write a composition after visiting the zoo by answering the following questions. তোমাকে কিছু প্রশ্ন দেওয়া থাকবে, এই প্রশ্ন ফলো করে তুমি 5টি সেন্টেন্স, you have to write at least 5 sentences to complete the passage. That is তোমরা প্যারাগ্রাফ কম্পোজিশন করি। কম্পোজিশন মাই ভিজিট টু দ্য জু। প্রশ্ন দেওয়া থাকবে ইওর ভিজিট টু দ্য জু, তুমি লিখবে মাই ভিজিট টু দ্য জু। ইওর দেবে না, মাই দেবে। এটুকু ভাষা চেঞ্জ করতে হবে, বুদ্ধি থাকতে হবে। এখন তোমার প্রশ্ন কি? 4টা প্রশ্ন, উত্তর দেবে 5টি বাক্য, মিনিমাম 5টি। 2-1টি বেশি হলে আমরা ভালো হিসেবে নেব, নাম্বারটা বেশি দেবো। এর অর্থই নয় যে তুমি অনেক বেশি লিখবে। 5 বাক্য চাই, তুমি 6 বাক্য দিতে পারো, সমস্যা নেই, কিন্তু একটা বাক্য কম দাও, ঠিক হবে। 5-6টা বাক্য দিয়ে তোমাকে লিখতে হবে, সহসার প্রশ্ন বুঝতে হবে। আমরা ইতিমধ্যে কিন্তু আমাদের অভিজ্ঞতা হয়েছে ভ্রমণের ব্যাপারে, তাই না? When did you go there? দেখো ডিড আছে, কিন্তু গো আছে, এখানেও ডিড ছিল, এখানে মেড ছিল। আমি উত্তর দশমিক কি দিয়েছিলাম? মেড। তুমি উত্তর দশমিক কি দেবে? ওয়েন। গো থেকে কি দিতে হবে? ওয়েন। আজকে আমি সরাসরি উত্তর বলে দেবো না, একটু হাতে রাখবো।
দেখি আমার ছাত্ররা কী উত্তর লেখে। সরাসরি বলছি না। হোয়েন ডিড ইউ গো দেয়ার? তুমি সেই চিড়িয়াখানায় কখন গিয়েছিলে? মনে করো গত মাসে গিয়েছিলে। তুমি গত মাসে লেখা লাস্ট মান্থ, আমি গত মাসে চিড়িয়াখানা ভ্রমণ করেছিলাম। তুমি যাও নাই, তারপর গিয়েছিলাম ঢাকা চিড়িয়াখানা। হু ওয়াজ উইথ ইউ? তোমার সাথে কে ছিল? আমরা তো এখানে বলছিলাম উইজ উইথ ইউ, ওটাকে ফলো করে লিখবো। বাবা ছিল সাথে, ওখানে ছিল মার সাথে, এবার বাবাকে দিই। উত্তরটা বলে দিলাম না, বাবা ছিল আমার সাথে। ইংলিশে লেখবা বুদ্ধি খাটে, দেখি কোন ছাত্র ভালো লিখতে পারে। বাবা ছিল আমার সাথে। হোয়াট ডিড ইউ সি দেয়ার? সেখানে তুমি কি দেখেছিলে? তো এখানে সি আছে কিন্তু তুমি এখন কি দেবা? স। আই স। আর বাকিটুকু বললাম না। আমি দেখেছিলাম এইটা সেইটা সেইটা ডিফারেন্ট কাইন্ডস অফ অ্যানিমেলস আমি দেখেছিলাম। তুমি কয়েকটা প্রাণীর নাম ইংলিশে লিখবা, প্রাণীর নামগুলো শেখো, খোঁজাখুঁজি করো। বাঘ, টাইগার, তাই না? এটা বলতে পারবো। ঘোড়া দেখলে হর্স, এরকম কয়েকটা অ্যানিমেল তুমি লিখে একটা বাক্য তৈরি করো। 5টা বাক্য যদি শুদ্ধ লিখতে পারো তো প্যারাগ্রাফ হয়ে গেল। তাহলে আর ভয় নেই, আমরা পারবো, ভয় নেই। হাউ ডিড ইউ ফিল ভিজিটিং দ্য জু? চিড়িয়াখানায় ভ্রমণ করার পরে তোমার কেমন অনুভূতি হয়েছিল? আমার অনেক ভালো লেগেছিল। হ্যাঁ, আই এনজয়েড দ্য ভিজিট ভেরি মাচ, তাই না? অনেক কিছু দেখেছি। আবার তুমি একটু খাবার দাবার খেয়েছো, ভালো লেগেছে। এরকম তুমি 5টা বাক্য দিয়ে একটি প্যারাগ্রাফ দ্বারা করাবে। আজকে তোমাদের বাড়ি কাজটা হবে ইউর ভিজিট টু দ্য জু। তুমি লিখবে মাই ভিজিট টু দ্য জু। আমি কিন্তু প্রথম এই কাজটি দিলাম, প্যারাগ্রাফ কম্পোজিশন যাকে বলে, এটাকে আমরা কম্পোজিশন করি। তাহলে আমরা কী করবো? আজকের কাজটা হলো এই কম্পোজিশনটি 5টি বাক্যে 6টি হলেও হবে। তুমি 2টি বাক্য বেশি লিখতে পারো হবে, তবে সবগুলোই লাগবে 5 টেন্সে। কোন টেন্সে? 5 টেন্স। গো দেওয়া যাবে না, ওয়েন দিতে হবে। ভিজিট দেওয়া যাবে না, ভিজিটেড দিতে হবে। ইজ দেওয়া যাবে না, ওয়াজ দিতে হবে। সব 5 টেন্সে লিখবো, টেন্স যেন আমরা ভুল না হয়। দেখি আমরা আমার কথাগুলো কে ফলো করতে পারে এবং কারা সুন্দর উত্তর লিখতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের কাজ এটি। আমরা আমাদের লেসনের শেষ পর্যায়ে। তোমরা কী করবে? ঠিক পূর্বের মতো, আমি ইতিমধ্যে তোমাদের বারবার বলি, সে আগের মতোই অনেকেই কাজ করছো, খুব ভালো লাগে কাজগুলো দেখে। প্রতিদিন চেক করি এবং তোমাদের মোটামুটি লাইক টেক দিই, যারা ভালো করে। 2টা ভুলও হয়, শুদ্ধ করে দিই। যাই হোক, তোমরা এই কাজটি করে 2 দিনের ভিতরে সে পূর্বের মধ্যে ছবি তুলে তোমরা ফেসবুকে কমেন্ট বক্সে আপলোড করে দাও এবং তোমাদেরকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ক্লাস এখানে শেষ। ধন্যবাদ।